এটি কেরালার একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। সিরিজ সম্পর্কে প্রথমে যা বলবো তাই স্পয়লার হয়ে যাবে, এই জন্য স্পয়লার দিয়ে সাসপেন্স নষ্ট করতে চাচ্ছি না। শুধু বলবো এমন একটি সিরিজ দেখতে চলেছেন যা শেষ পর্যন্ত আপনাকে রোলার কোস্টার রাইডের মধ্যে রাখবে। তো আর কথা না বাড়িয়ে সোজা এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। কেরালা রাজ্যের কোচি গ্র্যান্ড টুরিস্ট হোম লজ। লজের রিসিপশনিস্ট শরৎ ডেস্কের উপরই ঘুমাচ্ছে। হঠাৎ সামনে দিয়ে কেউ চলে যেতেই শরতের ঘুম ভেঙে যায়। এরপর শরৎ মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে যায়, কিন্তু লাইনে পানি নেই। এই জন্য শরৎ প্রথমে মোটর ছেড়ে পানি তুলে নেয়। এরপর মুখ ধুয়ে লজের সামনে একটি টং দোকানে চা খেতে চায়। চা সিগারেট খেতে খেতে এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। লজের ডেস্কেও কেউ নেই, তাই শরৎ ভিজতে ভিজতেই লজে চলে আসে। বৃষ্টির পানিতে কাদা ছিটে শরতের পায়ে লেগেছে। এর জন্য শরৎ ঢোকার আগে পা ধুতে গিয়ে দেখে আবারও লাইনে পানি নেই। যেখানে সে মাত্রই ট্যাঙ্ক ফুল করলো, এত তাড়াতাড়ি পানি শেষ হয়ে গেল কিভাবে? শরৎ ভাবছিল হয়তো কেউ ট্যাপ ছেড়ে রেখেছে। এই জন্য শরৎ লজের মধ্যে প্রত্যেকটি রুমে গিয়ে জানতে চাচ্ছিল কেউ পানির ট্যাপ ছেড়ে রেখেছে কিনা। দোতলা সবাই জানে তারা কেউই পানির ট্যাপ ছেড়ে রাখেনি। এরপর 3 তলায় যেতেই শরৎ খেয়াল করে পুরো ফ্লোরের মধ্যে পানি। পাশের 210 নম্বর রুমের দরজার নিচ দিয়ে পানি আসছে। এদিকে দরজা বাইরে থেকে তালা দেয়া, ভিতরেও কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। কিন্তু ভিতরে ট্যাপ খোলা কিনা এটি দেখার জন্য শরৎ অনেক চেষ্টা করে জানার একটি কপাট খুলতে পারে। তবে যখনই শরৎ ভিতরে তাকায় তার চোখ কপাল উঠে যায়, কারণ ওয়াশরুমের শাওয়ারের নিচে একটি মেয়ের মরদেহ পড়ে আছে। শরৎ দ্রুত থানায় কল করে জানিয়ে দেয়। এই যে লোকটি বল্লম হাতে অভিনয় করছে, লোকাল থানার এসআই মনোজ। মনোজ পুলিশ হলেও নাটকে অভিনয় করার খুব শখ। অভিনয়ের মধ্যে এক কনস্টেবল এসে জানায় সিআই স্যার কল করেছে, আর্জেন্ট যেতে হবে। এই জন্য খবর পাওয়া মাত্রই মনোজ বেরিয়ে পড়ে। এ হচ্ছে মনোজের ওয়াইফ অবন্তিকা। সবে মাত্রই তাদের বিয়ে হয়েছে, এখনো হানিমুনে যাওয়া হয়নি। তারপরও এত রাতে ওয়াইফকে একা রেখেই মনোজ লজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সিন চলে যায় লজে। শরতের ডিউটি শেষ, তাই শরৎ দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাড়িতে চলে যেতে যাচ্ছে। কিন্তু শরতের কলিগ আফজাল বলছে, তুমি প্রথমে বডি দেখেছো, যতক্ষণ পুলিশ না যায় তুমি এখানেই থাকো। শরৎ কনস্টেবলকে অনুরোধ করে বলে, স্যার আমার ডিউটি তো শেষ, বাড়িতে আমার বোন আর বোন জামা এসেছে, মা বলেছে মুরগি নিয়ে যেতে হবে, আমি যাই স্যার। কিন্তু কনস্টেবল সুনীল বলে, পাগল হয়েছিস? এসআই স্যার সিআই স্যার এখনো উপরে, তারা না বলা পর্যন্ত কোথাও যেতে পারবে না। উপরে তখন সবাই বডি পর্যবেক্ষণ করছে। মেয়েটির গলায় দাগ দেখে সিআই কুরিয়ান বলে, মনে হচ্ছে ওর পরনের শাড়ি দিয়েই ওকে শ্বাসরোধ করা হচ্ছে। আবার বেডের ভাঙা অংশ দেখে বোঝা যাচ্ছে ভিতরে হাতাহাতি হয়েছিল, তার মানে খুন এখানেই হচ্ছে। হয়তো বেঁচে আছে কিনা চেক করতেই শাওয়ারের নিচে রেখেছিল। টেবিলের উপর কিছু খাবারের প্যাকেটও পাওয়া যায়, কিন্তু সেখানে কোনো বিল নেই। কুরিয়ান বলে এগুলো আশেপাশে থেকে এনেছে, হয়তো সব হোটেলে খবর নিয়ে দেখো। রুমের মধ্যে মেয়েটির পার্সও ছিল। মনোজ চেক করে দেখে ব্যাগের মধ্যে পান মশলা, কিছু কন্ডোমের প্যাকেট আর কিছু ক্যাশ টাকা। তবে মেয়েটির কোনো আইডি কার্ড নেই। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই মেয়েটি সেক্স ওয়ার্কার। অবশ্য কুরিয়ানও বলছিল এমন হলে তো ভালোই হয়, পলিটিক্যাল কোনো প্রেশারও আসবে না। ঘরের মধ্যে তল্লাশি শেষ করে তারা শরতের কাছে পুরো ঘটনার কথা জানতে চায়। শরৎ এমনিতেই ঘাপে যাচ্ছিল। তারপর শরৎ বলে, স্যার আমার দিনের শিফটে ডিউটি, রাতে ও ডিউটি করে। সাধারণত আমি ডিউটিতে এসেই মোটর ছাড়ি, একবার ট্যাঙ্ক ফুল করলে সারাদিন চলে যায়। কিন্তু আজ 2বার ট্যাঙ্ক ফুল করার পরও পানি ছিল না, তাই কারো ট্যাপ খোলা আছে কিনা চেক করতে আমি উপরে যাই। আমার মনে হচ্ছিল 210 নম্বর রুম থেকেই পানি আসছে। আবার বাইরে থেকেও তালাবদ্ধ, ভিতরে কোনো শব্দ পাচ্ছিলাম না, তাই জানালা দিয়ে উকি দিয়ে দেখেই আপনাদের জানিয়েছি। কুরিয়ান জানতে চায়, মেয়েটির সাথে আর কেউ এসেছিল? শরৎ জানায়, স্যার একটি ছেলে ছিল, ওরা 1টা থেকে 1:30টার মধ্যেই চেক ইন করেছিল। ছেলেটি প্রায় 5টার দিকে বেরিয়ে গেছে, কিন্তু এর আগেও ছেলেটি কয়েকবার বের হয়েছিল। একবার দেখলাম বের হয়ে একটি ব্যাগ নিয়ে এসেছে, আবার 5টা যখন বের হয়েছে ওই ব্যাগ নিয়ে বেরিয়েছে। কুরিয়ান জানতে চায় ও দেখতে কেমন ছিল আর বয়স কেমন হবে। শরৎ তখন আফজালকে ইশারা করে বলে, 30 থেকে 35 বছর হবে মনে হয়, তাই না? আফজাল বলে, স্যার আমি দেখিনি। শরৎ তখন সুনীলকে দেখিয়ে বলে, স্যার এই স্যারের মতোই দেখতে হবে। লজের রেজিস্টার চেক করে শুধু নাম ও ঠিকানা পাওয়া যায়। নাম সিজু, ঠিকানা পারাইল হাউস, নিন্দাকারা। তবে কোনো আইডি প্রুফ নেই। এই জন্য কোরিয়ান মনোজকে বলে, নিন্দাকারার এসআইকে ডিটেলস পাঠিয়ে দাও এবং খোঁজ নিতে বলো। আমার মনে হয় না খুন করেও বেশি দূর গেছে, খোঁজ নিয়ে দেখো এখানে ওর কোনো আত্মীয় স্বজন আছে কিনা। এদিকে আবার রাত হয়ে গেছে, এই জন্য ফরেন্সিক টিমও সকালের আগে আসবে না। তাই কোরিয়ান নির্দেশ দেয়, ফরেন্সিক টিম যতক্ষণ পর্যন্ত না আসে বডি এখানেই থাক, আর 2জন কনস্টেবলকে ডিউটিতে দিয়ে দাও। আর শরৎ যেহেতু ওই মেয়েকে শেষ দেখেছিল, আবার সিজুকে আইডেন্টিফাই করতেও শরৎকে প্রয়োজন পড়বে, এই জন্য শরৎকেও যেন রেখে দেয়। কোরিয়ানের কথা মতো মনোজ রুমটি সিল করিয়ে দেয়, আর কনস্টেবল সুনীল এবং কনস্টেবল ভিনুকে ডিউটিতে লাগিয়ে দেয়। অন্যদিকে নিন্দাগারা পুলিশের কাছে তথ্য পাঠানো মাত্রই তারা সিজুর খোঁজ নিতে বেরিয়ে পড়েছে। তারা প্রথমে স্থানীয় রাজনীতিবিদের কাছে জানতে চাইলে সে জানা এই নামে আমাদের এখানে কেউ নেই। তারপরও আপনারা পোস্টমাস্টারের কাছে গিয়ে খোঁজ করতে পারেন। এদিকে মেয়েটি যেহেতু সেক্স ওয়ার্কার ছিল, কেউ না কেউ নিশ্চয়ই হয়তো বা তাকে চিনবে। এই জন্য মনোজ হেড কনস্টেবল প্রদীপকে নিয়ে মেয়েটির খোঁজ করতে বেরিয়ে পড়ে। তারা একটি অটো স্ট্যান্ডে মেয়েটির ফটো দেখালে একজন বলে, স্যার এ তো সব না, ও তো ধান্দা করে বেড়ায়। মনোজ তার ডিটেলস জানতে চাইলে ড্রাইভার বলে,
স্যারও কাল্লুরে কাজ করে, সন্ধ্যা 7টার দিকে অটো স্ট্যান্ডের পাশেই দাঁড়িয়ে থাকে। ওখানে গেলে হয়তো তথ্য পাওয়া যাবে। ড্রাইভার যেহেতু স্বপ্নকে আইডেন্টিফাই করেছে, তাই মনোজ ড্রাইভারকে সাথে নিয়ে কাল্লুর অটো স্ট্যান্ডে যায়। অন্যদিকে নিন্দাকারা পুলিশ পোস্টমাস্টারকে সিজুর অ্যাড্রেস দেখালে সে জানায় এই নাম বা এই ঠিকানা এখানের না, তার মানে এই অ্যাড্রেসটি ফেক। আবার মনোজরাও কাল্লুর স্ট্যান্ডে পৌঁছে গেছে। পাশে কয়েকজন সেক্স ওয়ার্কারকে পাওয়া যায়। মনোজ তখন ড্রাইভারকেই তাদের কাস্টমার সাজিয়ে স্বপ্নার ডিটেলস আনতে পাঠায়। এর কিছুক্ষণ পর ড্রাইভার ফিরে এসে জানায়, স্যার ওরা এখানে আসতে ভয় পাচ্ছে। ওরা বলল ওরা স্বপ্নাকে 2 দিন আগে দেখেছে, আর স্বপ্না ওদের গ্রুপের না, ও লতিকার গ্রুপের। লতিকাকে জিজ্ঞেস করলে সঠিক তথ্য পাওয়া যাবে। মনোজ বলে ঠিক আছে, ওদের কাছ থেকে লতিকার ঠিকানা নিয়ে আসো। কিন্তু ড্রাইভার বলে, স্যার দিদির ঠিকানা আমি জানি, আসলে ও আমার অটোতে করে মাঝে মাঝে যেত, তো আমি কয়েকবার ওকে বাড়িতে নামিয়ে দিয়েছি, এছাড়া আর কিছু না, আমাকে আবার অন্য কিছু ভাববেন না যেন। এরপর মনোজরা লতিকার খোঁজ করতে চায়। এর মধ্যে নিন্দাকারা পুলিশ ফোন করে জানিয়ে দেয় যে অ্যাড্রেসটি তারা দিয়েছে এটি ফেক। এই জন্য মনোজ কোরিয়ানকেও বিষয়টি জানিয়ে দেয়। মনোজ বলে, স্যার লতিকা নামে একজনের খোঁজ পেয়েছি যার হয়েও কাজ করত। কোরিয়ান বলে ঠিক আছে, যদি মেয়ের পরিচিত কাউকে পাও কাল এসে বডি ক্লেম করতে বলো। এর মধ্যে মনোজরা লতিকার বাড়িতে পৌঁছে যায়। লতিকা বাড়িতে নেই। লতিকার মেয়ে জানায় লতিকা কাজে গেছে। তবে স্বপ্নার কথা জানতে চাইলে মেয়েটি বলে স্বপ্নাটি তো উপরে থাকে। এরপর উপরে স্বপ্নার ঘরে গিয়ে তল্লাশ করা হয়, কিন্তু ঘরের জামা কাপড় ছাড়া কোথাও কোনো আইডি প্রুফ পাওয়া যায় না। মনোজ মেয়েটির কাছে জানতে চায় স্বপ্না এখন কোথায়। মেয়েটি বলে আমি যখন প্রতিদিন স্কুল থেকে ফিরি তখন দেখা হয়, তবে আজ দেখিনি। আইডির কথা জিজ্ঞেস করলে মেয়েটি বলে আমি মাকে কল করে জিজ্ঞেস করছি। তারপর মেয়েটি লতিকাকে কল করে। সিন চলে যায় অন্য একটি লজে। লতিকার ফোন বাজছে, আর লতিকাকে তার শাড়ি দিয়ে পেটের সাথে বেঁধে রাখা হয়েছে। লতিকা চিৎকার করে বলছে আমার মেয়ে কল করেছে, আমার হাত খুলে দাও, ব্যথা হচ্ছে আমার হাতে। এই সিজু হাত খোলো। তার মানে জানালার পাশে দাঁড়িয়ে যে লোকটি স্মোক করছে এই সিজু, তবে এখনও তার চেহারা দেখা যায়নি। এখান থেকে সিন চলে আসে পরবর্তী দিন সকালে। আমাদের শরৎকে দেখানো হয় গত রাতে লজের ঘটনাগুলো মনে করে ঘুমাতেই পারছে না, বারবারই আটকে উঠছে। অন্য দৃশ্যে এনাকুলামে আমাদের সিটি হোটেলের মালিককে দেখানো হয়। ফোন বেজে যাচ্ছে, কিন্তু লোকটি রিসিভ করতে সাহস পাচ্ছে না। জানা যায় এই হোটেল ব্যবসায়ীকে সিজু ফোন করে করে ছেড়ে দিয়ে যাচ্ছে। এজন্য সে ভয় পাচ্ছে। অবশ্য তার কর্মচারী বলছিল এতই যদি ভয় পাও পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করো, কিন্তু তার কথা সিজু অনেক ভয়ানক লোক, ও পারে না এমন কিছু নেই, এই জন্য কমপ্লেন করতেও সাহস পাচ্ছে না। একটি বিষয় বলে রাখি, সিরিজের ডিউরেশন বাড়ানোর জন্য মূল বিষয়ের বাইরে বেশ কিছু সিন দেখানো হয়েছে। আমি সেই সিনগুলোকে দেখিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, তাই পুলিশ অফিসারদের পারিবারিক যে বিষয়গুলো আছে সেগুলোকে আমি স্কিপ করে যাচ্ছি। এখন ফেরা যাক মূল কাহিনীতে। ফরেন্সিক টিমের আলামত সংগ্রহের পর স্বপ্নার বডিটিকে হসপিটালে মর্গে পাঠানো হচ্ছে। ভিনু এসে মনোজকে জানায় গতকাল এক মহিলা স্বপ্নাকে দেখেছিল। মহিলাকে জিজ্ঞেস করলে সে জানায় আমি যখন উপরে উঠছিলাম তখন ওই মেয়েকে আমি পানি খেতে দেখেছি, তবে ওর সাথে আমি অন্য কাউকে দেখিনি। মনোজ বলে দেখুন, মরার আগে আপনি ওই মেয়েকে শেষ দেখেছেন, একটু ভেবে চিন্তে বলুন। মহিলা বলে ওঠে কেন, এই ছেলেও তো তখন সেখানে ছিল। তবে লোকটিকে প্রশ্ন করলে সে বলে স্যার আমি ঝামেলায় পড়তে চাইনি, এই জন্য আমি পড়িনি। আসলে আমি আগে ওকে এখানে কয়েকবার দেখেছি। গতকাল যখন আমি স্মোক করতে বাইরে আসি ও আমাকে দেখে সিগারেট চেয়েছিল, এরপর আমি রুমে চলে আসি, তবে আমিও কাউকে দেখিনি। ছেলেটি এটাও জানায় সে এখানে থাকে না, মাসে মাত্র একবার এখানে আসে, আর যখনই আসে প্রতিবার এখানে স্টে করে। এরপর মনোজ ও প্রদীপ বাইরে টং দোকানে চা খেতে যায় এবং দোকানের কাছে জানতে চায় তুমি কাউকে মেয়ে নিয়ে আসতে দেখেছিলে বা তোমার এখানে কেউ চা খেতে এসেছিল। দোকানদার বলে না স্যার, শরৎ আর আফজাল ছাড়া কেউ ওখানে আসে না। আর মেয়ে নিয়ে আসা তো রোজকার ব্যাপার, কত লোক আসে যায় মনে থাকে না স্যার। তবে বাইরের কেউ না আনলেও শরৎ নিজেই মাঝে মাঝে মেয়ে নিয়ে আসে। লজের মালিক দুবাই থাকে, শরৎ ওর মন মতো যা ইচ্ছা তাই করে বেড়ায়। দোকানদারের কথা শুনে প্রদীপ মনোজকে বলে স্যার ওর কথায় আমার শরৎকে সন্দেহ হচ্ছে। শরৎ ছাড়া সিজু নামে লোকটিকে কেউ দেখেনি। আমার মনে হয় শরৎই স্বপ্নাকে খুন করে ফেক অ্যাড্রেস লিখে রেখেছে। প্রদীপদের কথার মধ্যেই শরৎ এসে পড়ে, আর শরৎ এসে মনোজদের দেখা মাত্রই কেমন যেন ঘাবড়ে যাচ্ছিল, চোখে মুখে কেমন একটা ভয়ের ছাপ। এজন্য শরৎকে সন্দেহ করে তারা জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে যায়। মনোজ যাচাই করতে শরৎকে বলে আরে তোমার অ্যাড্রেসই তো নিতে ভুলে গেছি, তোমার অ্যাড্রেসটি লিখে দিয়ে যাও তো। শরৎ তখন কাগজে তার অ্যাড্রেস লিখতে শুরু করে। প্রদীপ তখন চেক করে দেখে রেজিস্টার খাতার অ্যাড্রেসের হাতের লেখা আর শরতের হাতের লেখা একদমই আলাদা। এই জন্য মনোজকে ইশারা করলে মনোজ শরৎকে বলে দেখো শরৎ, একমাত্র তুমি সিজুকে দেখেছ, আবার দেখলে চিনতে পারবে তো। শরৎ বলে অবশ্যই স্যার, কারণ ও হালকা পাতলা গড়নের আর ওর এক চোখ টেরা, আমি ওকে কখনোই ভুলতে পারবো না। শরতের কাছে নতুন একটি তথ্য পেয়ে মনোজ শরৎকে বলে গতদিন যা যা হয়েছিল ডিটেলস আমাকে আবার বলো। শরৎ তখন বলে ওরা গতদিন 1টা থেকে 1:30টার দিকে আমার এখানে এসেছিল। তখন ওর পরনে কালো শার্ট এবং সাদা ধুতি ছিল, আর মেয়েটার গায়ে ওই শাড়িটি ছিল যেটি পাওয়া গেছে। সিজু যখন অ্যাড্রেস লিখছিল তখনই আমি দেখেছিলাম ওর এক চোখ টেরা। তবে ওরা যখন এলো সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল। পরে যখন আমি লাঞ্চ করছিলাম
তখন ওকে একবার বাইরে যেতে দেখেছিলাম। কিছুক্ষণ পরে একটি ব্যাগ নিয়ে আবার ফিরে এসেছে। তারপর কিছুক্ষণ পর ও আবারও বাইরে যায়। কিছুক্ষণ পর আবার ফিরে আসে। আমার চোখে অনেক ঘুম ছিল, তাই আমি ডেস্কের উপরই ঘুমিয়ে পড়েছিলাম। শরতের কথা শুনে মনোজ প্রদীপকে নির্দেশ দেয়, আপনি তাহলে এক কাজ করুন, একজন স্কেচ আর্টিস্ট এনে শরতের দ্বারা সিজুর স্কেচ বানান। তখনই শরৎ বলে, স্যার আমার একটি ডাউট আছে। গতদিন লজের নম্বরে কল করে কেউ জানতে চাইলো যে রুম খালি আছে কিনা। আমি তাকে আছে বলতেই সে ফোন কেটে দিল। আর তার ঠিক 10 মিনিট পরই সিজু স্বপ্নাকে নিয়ে লজে চলে এলো। আমার মনে হয় ফোনে যে কথা বলেছিল তার ভয়েস আর সিজুর ভয়েস একই। সিজু হয়তো প্রথমে কল করে কনফার্ম হয়েছে, এরপরই এসেছে। শরতের কথার উপর ভিত্তি করে মনোজ কুরিয়ানকেও বিষয়টি জানিয়ে দেয় এবং দ্রুত ওই নম্বরে সিডিআর বের করতে চলে যায়। অন্যদিকে দেখা যায় লতিকা বাড়িতে ফিরেছে, কিন্তু সিজুর অত্যাচারে সারা শরীরে ক্ষত চিহ্ন। মুন্নি নামে আরেকটি মেয়ে যে স্বপ্নের সাথে থাকতো, সে ঔষধ লাগাচ্ছিল আর বলছিল আর কত সহ্য করবে, এবার পুলিশ কমপ্লেন করো। লতিকা বলছিল কাল আমাকে থানায় রেখেছে, দেখি কালই সব বলবো। জানি না কত মেয়েকে এমন শিকার বানিয়েছে, না জানি স্বপ্নার সাথে কি করেছে, কারণ লতিকারা এখনো স্বপ্নার মৃত্যুর বিষয়টি জানে না। অন্যদিকে মনোজরা ওই নম্বরে সিডিআর বের করতে গিয়েছে, কিন্তু যেহেতু স্বপ্না কোনো পলিটিশিয়ান বা গুরুত্বপূর্ণ কারোরই মেয়ে না, সাধারণ একজন প্রস্টিটিউট, তাই সিডিআর বের করতে সময় লাগবে। এজন্য মনোজরা অপেক্ষা করছে। আর এদিকে থানায় শরৎ থেকে সিজুর ডিটেলস নিয়ে স্কেচ তৈরির কাজ চলছে। এর মধ্যে নম্বর লোকেশন পাওয়া যায়, আর সাথে সাথে মনোজরা সেই জায়গায় গিয়ে দেখে সেখানে একটি পাবলিক টেলিফোন। দোকানদারকে স্বপ্নার ফটো দেখালে সে বলে, প্রতিদিন তো কত লোক আসে যায়, আমার কারোর ফেস মনে নেই। মনোজ আবার জানতে চায়, এক চোখ টেরা, কালো শার্ট এবং সাদা ধুতি পরা ছিল, এমন কেউ এসেছিল? ওরা দুপুর 12টা থেকে 1টার মধ্যে এখানে এসে কল করেছিল, কিন্তু দোকানদার কোনো তথ্য দিতে পারছে না। এজন্য মনোজ স্বপ্নার ফটো দেখিয়ে আশেপাশের দোকানগুলোতে খোঁজ নিতে বলে, আর নিজে একটি সিগারেট ধরিয়ে সামনের দিকে হাঁটছিল আর দুদিকে দেখছিল। তখনই মনোজের চোখ পড়ে রাস্তার উপরে থাকা ট্রাফিক কন্ট্রোল ক্যামেরার দিকে। মনোজ দ্রুত কন্ট্রোল রুমে কল করে এবং জানতে চায় ক্যামেরা সচল কিনা। কন্ট্রোল রুম চেক করে জানায় সচল আছে। এরপর মনোজ পিছে ওই দোকানের কাছে গিয়ে জানতে চায় এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, বিশেষ করে ফেস বোঝা যায় কিনা। কন্ট্রোল রুম থেকে জানায়, স্যার একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এই জন্য মনোজ কন্ট্রোল রুমে বলে দেয়, কালকের 12টা থেকে 1টা পর্যন্ত ফুটেজ সংগ্রহ করে রাখো, আমরা আসছি। মনোজ কোরিয়ানকে কল করে জানিয়ে দেয় যে কন্ট্রোল রুমের ফুটেজ দেখলেই ওর চেহারা পাওয়া যাবে, আমরা কন্ট্রোল রুমে যাচ্ছি। কোরিয়ান ও মনোজের সাথে কন্ট্রোল রুমে চলে আসে। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় শরৎ যেসব বলেছিল ঠিক সেই পোশাকের একজনকেই স্বপ্নার সাথে যেতে দেখা যাচ্ছে। স্বপ্নাকে নিয়ে সিজু সেই দোকানে যায়, কিন্তু যখনই জুম করা হয় তখনই ক্যামেরা ঘুরে যায়, কারণ এটি অটো রোটেট ক্যামেরা, যে জন্য সিজুর ফেস আর দেখা যাচ্ছে না। অন্যদিকে শরতের বর্ণনা অনুযায়ী সিজুর স্কেচ বানানো হয়ে গেছে, কিন্তু স্কেচ দেখে শরৎ বলছে এটা কার স্কেচ, আমি তোকে চিনতেই পারছি না, মানে শরতের বর্ণনায় ভুল হয়েছে। আর এদিকে পুলিশ কন্ট্রোল রুমের সিসিটিভি রোটেট হতেই দেখা যায় এতক্ষণে ওরা চলে গেছে, তার মানে এখানেও সিজুকে দেখা গেল না। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। সুনীলের ওয়াইফ প্রেগনেন্ট। সুনীল ডিউটি নিয়ে ব্যস্ত থাকে, তার উপরে এই কেসের জন্য বাড়িতে সময় দিতে পারছে না। কখন তার ওয়াইফের পেইন উঠে যায়, এজন্য ডিউ ডেটের একদিন আগেই সুনীল তার শাশুড়ির সাথে ওয়াইফকে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে। স্বপ্না মার্ডার কেসের আজ 3য় দিন। এখন পর্যন্ত সিজুর চেহারাই জানা যায়নি, এমনকি স্বপ্নাকে খুন করার কারণও জানা যায়নি। তবে এতটুকু স্পষ্ট, সিজু কোনো বদলা নিতে খুন করেনি, না হলে একসাথে কেন রুম নেবে। কোরিয়ান মনোজকে বলে, যে ব্যক্তি এসব সেক্স ওয়ার্কারদের টাচে থাকে তারা মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় রুম নেয়, সিজু হয়তোবা এমনটা করতে পারে। তাই এই শহরে যত চিপ লজ আছে সব জায়গায় গিয়ে খোঁজ করো, কোথাও কোনো তথ্য পাওয়া যেতে পারে। এর মধ্যেই থানায় লতিকা আসে। লতিকা জানায় স্বপ্না বিগত কয়েক বছর যাবৎ আমার সাথে কাজ করে, ওর পরিবার সম্পর্কে আমি কিছু জানতে চাইনি, এমনকি কেন এই লাইনে এসেছে তাও আমি জানি না। গত 3 দিন যাবৎ ওকে দেখছি না আমি। স্বপ্না কথার মাঝে বারবার গলার আঘাতের চিহ্ন লুকানোর চেষ্টা করছিল। মনোজ বিষয়টি লক্ষ্য করে লতিকার কাছে জানতে চায়, তোমাকে কেউ মেরেছে? নির্ভয়ে বলতে পারো। লতিকা বলে, স্যার গতদিন একজন পেয়েছিলাম, তার আজব শখ ছিল, আমার সাথে উদ্ভট সব আচরণ করেছে। মনোজ জানতে চায়, এই দাগ কি শাড়িতে পেঁচানোর জন্য হয়েছে? লতিকা বলে, জি স্যার, ও আমাকে শাড়ি দিয়ে বেডের মধ্যে বেঁধে রেখেছিল, আমার গলা পেঁচিয়ে রেখেছিল, আমাকে অনেক মারছিল, যতই চিৎকার করেছি ছাড়েনি, মনে হচ্ছিল আমার ব্যথায়ও আনন্দ পাচ্ছে। মনোজের তখন সন্দেহ হয়। মনোজ সিজুর ওই পিচের ফটোটি দেখালে লতিকা বলে, পিছন থেকে দেখে তো ওর মতোই লাগছে, কাপড়ও একই রকম। মনোজ জানতে চাও কি টেরা ছিল? লতিকা বলে, তা আমি খেয়াল করিনি। মনোজ আবার জানতে চাও নাম কি? লতিকা তখন বলে, স্যার ওর নাম সিজু। এরপরে লতিকার কথার উপর ভিত্তি করে মনোজরা সেই লজে চলে যায় যেখানে লতিকা গিয়েছিল। জানা যায় লতিকা এখানে মাঝে মধ্যেই কাস্টমার নিয়ে আসে, তাই রেজিস্টারে কোনো তথ্য নেই। যেই রুমে তারা ছিল সেই রুমটি তল্লাশি করুক, সেখানে কিছুই পাওয়া যায় না, কারণ লজ তো ক্লিন করে ফেলা হয়েছে। তবে জানালার বাইরের পাশে বেশ কিছু বিয়ারের বোতল এবং কিছু কাগজপত্র পাওয়া যায়। সেগুলোর মধ্যে তল্লাশি করলে দেখা যায় গতকালের একটি বিল রয়েছে, যেদিন মূলত লতিকা এখানে এসেছিল। বিলের উপর শপের নামও লেখা ছিল, যা দেখে মনোজরা দ্রুত সেই শপে চলে যায়।
বিলটি চেক করে দোকানদার জানায় স্যার এটি বাকির বিল। আর ওই দিন সিজু এখান থেকে এইসব মালামাল নিয়ে গেছে, পাশেই ওর বাড়ি। দোকানদার থেকে সিজুর বাড়ির ঠিকানা নিয়ে মনোজরা দ্রুত সিজুর বাড়িতে যায়, কিন্তু সিজুর ওয়াইফের কাছে জানা যায় সিজু বাড়িতে নেই। সিজুর ওয়াইফ জানায় ও কালেক্টর অফিসে গেছে। সিজুর ওয়াইফ এখন 9 মাসে প্রেগনেন্ট। মনোজ তার কাছে জানতে চায় সিজু পরশু রাতে কোথায় ছিল। সিজুর ওয়াইফ জানায় পার্টির কাজে থিরুভানান্থপুরমে গিয়েছিল, গতকালই ফিরেছে। মনোজ তখন তার কাছে সিজুর একটি ফটো চায়। সিজুর ওয়াইফ বলে বিয়ের পুরাতন ফটো আছে, এই জন্য ফটো আনতে ভিতরে যায়। আর এই ফাঁকে প্রদীপ বলছিল স্যার এটি সিজুরই কাজ, কারণ যাদের ওয়াইফ প্রেগনেন্ট থাকে তারা এইসব কাজ করে বেড়ায়। অবশ্য সুনীল পাশ থেকে বলছিল স্যার এসব উল্টোপাল্টা কথা বলবেন না, আমার ওয়াইফও কিন্তু প্রেগনেন্ট। এর মধ্যে সিজুর ওয়াইফ তাদের পুরাতন একটি ফটো নিয়ে আসে, আর প্রদীপ সেই ফটোটি পাওয়া মাত্রই একটানে সিজুর ফটোটি ছিঁড়ে ফেলে এবং তার কাছে জানতে চায় ওর এক চোখ কি টেরা, কিন্তু সিজুর ওয়াইফ জানায় ওর চোখ টেরা না। এই জন্য মনোজ বের হয়ে প্রদীপকে বলে যে শরতের সাথে ভালো করে কথা বলে এনশিওর হন যে ও সঠিকভাবে দেখেছে কিনা। এরপর সিজুর বাড়ি থেকে মনোজরা কালেক্টর অফিসের সামনে যায়, কারণ সিজু এখানে প্রোটেস্ট করছে। এর মধ্যে থানা থেকে কল আসে। ভিনু মনোজকে জানায় স্যার এক লোক বাসের মধ্যে চেইন ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছে, সবাইকে থানায় আনা হচ্ছে। মনোজ বলে দাও এফআইআর লিখতে, আমরা 1 ঘন্টার মধ্যে চলে যাব। এদিকে সুনীলকে দেখা যায় লতিকার বাড়িতে গিয়েছে। সুনীল লতিকার কাছে সিজু সেই ফটোটি দেখায়। লতিকা বলে স্যার এই ছিল। আবার অন্যদিকে প্রদীপ শরৎকে ওই ফটো দেখালে শরৎ বলে স্যার পুরাতন ফটো, গোপ ফেলে দিলে হয়তো এরকমটাই হবে, তবে টেরা চোখের ব্যাপারটা এখনো সে শিওর না। সুনীল ও প্রদীপ দুজনই মনোজকে কল করে জানিয়ে দেয় যে স্যার লতিকা এবং শরৎ ফটো দেখে আইডেন্টিফাই করেছে। এই জন্য সাথে সাথে মনোজ সিজুকে পার্টির সব সদস্যের সামনে থেকে ধরে নিয়ে আসে। এরপর সিজুকে জিজ্ঞাসাবাদ করলে সিজু কোনো কিছুতেই কিছুই স্বীকার করছে না, উল্টো ক্ষমতা দেখাচ্ছে। থানার মধ্যে তখন অনেক লোক। মনোজ জানতে চায় এরা কারা। লেডি কনস্টেবল জানায় স্যার বাসের মধ্যে চেন ছিনতাই কেস, সব যাত্রীর অ্যাড্রেস লিখছি। মনোজ বলে দ্রুত লিখে ওদের বিদায় করো। এর মধ্যে সিজুকে ধরে আনায় সিজুর পার্টির লোকেরা থানার সামনে এসে বিক্ষোভ শুরু করেছে। পরিস্থিতি দেখে মনোজ প্রদীপকে বলে দ্রুত ফরেন্সিকের ডক্টরকে ডাকুন, ব্লাড স্যাম্পল এবং ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করান, যা করার দ্রুত করতে হবে। এর বেশ কিছুক্ষণ পর সিআই আসা মাত্রই সিআইকে দেখে সিজুর পার্টির লোকেরা বলছিল স্যার বিনা অপরাধে আমাদের লোককে ধরে নিচ্ছে। সিআই তখন ভিতরে এসে মনোজের কাছে জানতে চায় তুমি কোন এভিডেন্সের ভিত্তিতে তোকে অ্যারেস্ট করেছ, তাও আবার পার্টির সব লোকেদের সামনে। মনোজ বলে স্যার শরৎ এবং লতিকা ছবি দেখে আইডেন্টিফাই করেছে। এরপর সিজুর ওয়াইফও বলেছে সিজু গত পরশু বাড়িতে ছিল না। কুরিয়ান তখন পত্রিকার একটি ফটো দেখিয়ে বলে কারণ ওই দিনও মিনিস্টারের প্রোগ্রামে ছিল, তোমাদের সব সিনেমাটিক ইনভেস্টিগেশন বন্ধ করো। আবার প্রতিবেশও জানায় স্যার ব্লাড স্যাম্পল ম্যাচ করেনি, ফিঙ্গারপ্রিন্টেও সময় লাগবে। এর মধ্যে আবার এসপির কাছে খবর পৌঁছে গেছে, এসপিও কল করছে, কারণ এটি রাজনৈতিক ইস্যু। সিআই যখন মনোজকে বের করে দিয়ে প্রদীপকে বলে আপনি তো অভিজ্ঞ লোক, আপনি অন্তত বোঝাতে পারতেন, এভাবে সবার সামনে অ্যারেস্ট করেছে, এসপিও জেনে গেছে, এখন তো আমার হাতেও কিছু নেই, এসপি তো ওকে সাসপেন্ড করে ছাড়বে, ঠিক আছে আপনি যান। এদিকে মনোজ বাইরে বসে ভাবছে তার কি হবে, এখন সে কি করবে। মাত্র 1 সপ্তাহ হলো বিয়েটা করেছে। থানার মধ্যে তখনও ওই বাসের যাত্রীদের নাম ঠিকানা নোট করা হচ্ছিল। সবার নাম ঠিকানা নোট করা হয়ে গেলে বাসের যাত্রীদেরকে যেতে দেওয়া হয়। সিজুর পার্টির লোকেরাও তখনও বাইরে দাঁড়িয়ে আছে। কুরিয়ানো প্রদীপকে ডেকে সিজুকে ছেড়ে দিতে বলে, কিন্তু প্রদীপ বলে স্যার লতিকার কমপ্লেনে সিজুকে আমরা অ্যারেস্ট দেখাতে পারি। সিজু লতিকাকে মেরেছিল। লতিকা মনোজ স্যারের কাছে সেদিন কমপ্লেন করেছে, এখন ফর্মাল কমপ্লেন করলেই সিজুকে আমরা কাস্টডিতে নিতে পারি, এফআইআরও সব উল্লেখ করা যাবে, তার মানে এখনও আমাদের একটি সুযোগ আছে। কুরিয়ান তখন জানতে চায় সিজুর লোক কেমন। প্রদীপ জানায় স্যার একদম খবিশ। তখন কুরিয়ান বলে তাহলে আরো 2-1টা ধারা লাগিয়ে দাও। এই জন্য কুরিয়ানের কথা মতো প্রদীপ সুনীলকে নিয়ে লতিকার কাছে যায়। প্রদীপ লতিকাকে বলে তুমি যে সিজুর বিষয়ে বলেছিলে মনোজ স্যার ওকে অ্যারেস্ট করে নিয়েছে, এখন তোমাকে থানায় এসে লিখিত কমপ্লেন করতে হবে। কিন্তু লতিকা কিছুতেই লিখিত কমপ্লেন করতে চাচ্ছে না, কারণ লতিকার কথা ওরা পার্টির লোক। প্রদীপ বোঝায় দেখো তোমার ভালো করতে গিয়ে মনোজ স্যার এখন বিপদে পড়েছে, আবার তোমার বান্ধবী স্বপ্নার কেসও মনোজ স্যারই দেখছে, কিন্তু স্বপ্না তাতেও রাজি হচ্ছে না। তখন বাধ্য হয়ে প্রদীপ লতিকাকে থ্রেট দেয় যদি আমার কথা না শোনো তাহলে তোমার মালিককে বলে তোমাকে চাকরিচ্যুত করব। এর জন্য বাধ্য হয়ে লতিকা তাদের সাথে থানায় এসে সিজুর নামে নারী নির্যাতন এবং ধর্ষণের মামলা করে। আর এরপরই কুরিয়ান ওই মামলার কপি দেখিয়ে পার্টির লোকজনদেরকে থানা থেকে বের করে দেয়। এর বেশ কিছু সময় পর থানার সবাই প্রায় চলে গেছে। ভিনু কম্পিউটারে ওই বাসের সবার অ্যাড্রেস টাইপ করছিল। ভিনু তখন দেখতে পায় এই লিস্টের মধ্যে সিজু নামেও একজন আছে, আর ঠিকানা দেয়া আছে পারাইল হাউস নিন্দাকার, মানে সেই ফেক অ্যাড্রেসটি। তার মানে দাঁড়াচ্ছে যে সিজুকে তারা ধরেছে সে ওই সিজু না, আসল সিজু ওই বাসের যাত্রীদের মাঝেই ছিল, যে এতক্ষণে বাসে করে অনেক দূরে চলে গেছে। সিন চলে যায় পরবর্তী দিন সকালে, কেসের রাত 4র্থ দিন। সিজুকে দেখা যায় গোসল করে নতুন জামা কাপড় পরে কোনো একটি লজ থেকে ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছে। যেহেতু তাকে কেউই চেনে না তাই নির্দ্বিধায় সে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে এসপি অফিসে কুরিয়ান এসপিকে জানায় গতরাতে আমরা বাসের পিছু করেছিলাম, কিন্তু আমরা পৌঁছানোর আগেই বাস পৌঁছে গিয়েছিল, তবে আমরা এখন ওকে খুঁজছি। মনোজ বলে স্যার ও কোনো সাইকো হবে,
কারণ সাধারণ মানুষের মনে ভয় থাকে, কিন্তু সাইকোর মনে ভয় থাকে না। ও আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তবে যাই হোক না কেন, যে কোনো মূল্যে এসপি তাকে ধরতে নির্দেশ দিয়ে দেয়। এর পরের সিনে আবারও সেই হোটেল মালিককে দেখানো হয়। সিজুর ভয়ে সে অতিষ্ঠ হয়ে গেছে। এজন্য সিজু যে নাম্বার থেকে তাকে কল করে সে সেই নম্বরের কমপ্লেন করতে চাচ্ছে। অন্যদিকে একটি লজের রেজিস্টারে সিজুর নাম এবং একই ফেক ঠিকানা পাওয়া যায়। তার মানে ও সব জায়গাতেই একই ফেক ঠিকানা ব্যবহার করে। লজের ম্যানেজার জানায় ও কয়েকবার এসেছে, ওর প্রয়োজন হলে আসে, প্রয়োজন মিটে গেলে চলে যায়। কুরিয়ান তখন নির্দেশ দেয়, এমন আরো অনেক লজ আছে, সব জায়গায় রেজিস্টার চেক করে দেখো কোথায় কোথায় ও গিয়েছে। কথা মতো আশেপাশের লজগুলোতেও গিয়ে দেখা যায় প্রতিটি লজেই সিজু কোনো না কোনো সময় সেখানে থেকেছে, আর প্রত্যেক রেজিস্টারেই ওই একই ফেক ঠিকানা। এদিকে আবার খুঁজতে খুঁজতে ভিনু এবং সুনীল পানি কিনতে সেই সিটি হোটেলে চলে যায়। হোটেলের মালিক পুলিশ দেখে সিজুর নামে লেখা কমপ্লেনটি দিয়ে বলে, স্যার আমি কমপ্লেন করতে চাচ্ছি, এখানে সব ডিটেলস লেখা আছে। কিন্তু সুনীল না দেখেই বলে, আসলে আমরা তো অন্য এরিয়ার, আপনি এর্নাকুলাম স্টেশনে কথা বলুন। আবার এদিকে মনোজরা একটি লজের রেজিস্টারে নাম ঠিকানার সাথে এবার সিজুর একটি মোবাইল নম্বর পেয়েছে। মনোজ ধারণা করে এটিও ফেকই হবে। তারপরও প্রথমবার একটি নম্বর পেল, তাই এই নম্বরের সিডিআর বের করার সিদ্ধান্ত নেয়। মনোজরা যে এলাকায় এসেছে এখানে মূলত তার শ্বশুর বাড়ি। এই জন্য ফেরার সময় মনোজ তার শ্বশুরের সাথে দেখা করে। মূলত কাজের প্রেসারে মনোজ তাদের এখানে আসতেই পারছিল না। ছুটি নিতে চেয়েও এই কেসের জন্য ছুটিও পাচ্ছে না। মনোজের শ্বশুরের এক চোখ টেরা ছিল। এই জন্য মনোজ তার কাছে জানতে চায়, আপনার এই এক চোখ নিয়ে কি দেখতে কোনো অসুবিধা হয় বা দৈনন্দিন জীবনে কোনো সমস্যা ফেস করেছেন কখনো? মনোজের শ্বশুর জানায়, দেখতে সমস্যা হয় না, তবে স্কুল জীবনে সবাই ব্যঙ্গ করত, তবে পরিবার এবং আত্মীয় স্বজনের সাপোর্টে সব ঠিক হয়ে গেছে। কিন্তু সবাই আমার মতো এভাবে চিন্তা করে না। অনেকে এই ঠাট্টাকে সিরিয়াসভাবে নিয়ে নেয়, তাদের উপর রেগে যায়। তবে আমার জন্য এটা আশীর্বাদ, কারণ এটাই আমার আইডেন্টিটি। আমার এই সমস্যার জন্যই যে আমাকে একবার দেখে সহজে ভুলতে পারে না। শ্বশুরের কথা শুনে মনোজেরও শরতের কথা মনে পড়ে যায়, কারণ শরত বলেছিল ওর এক চোখ টেরা, ওকে কখনোই আমি ভুলতে পারবো না। এরপর শ্বশুরের সাথে দেখা করে মনোজ সেই নম্বরে সিডিআর বের করে। সিডিআর বের করে জানা যায় সেজন্য নম্বরটি এখন ইনঅ্যাক্টিভ। আবার এই নম্বরে যেসব নম্বর থেকে যোগাযোগ করা হয়েছিল সেগুলো ইনঅ্যাক্টিভ। তবে এখনও দুটি নম্বর অ্যাক্টিভ আছে, যেই দুই নম্বর থেকে এই নম্বরে সব থেকে বেশি কল আসতো। এখানের একটি নম্বর একজন নৃত্যশিল্পীর, যার নাম দেবশ্রী। মনোজ দেবশ্রীর সাথে দেখা করে। দেবশ্রী জানায়, আমি আগে ফোর্ট কোচির একটি স্কুলে ডান্স শেখাতাম। ওখানে বিকেলের চা নাস্তা পাশের হোটেল থেকে অর্ডার করতাম। সিজু সেখানে কাজ করত। অনেক সময় হোটেলের নম্বরে ফোন ধরতো না, তাই মালিক সিজুর নাম্বার দিয়েছিল। আমি দরকার পড়লে সিজুকে কল করে অর্ডার করতাম। মনোজ জানতে চায় ও কেমন স্বভাবের ছিল। দেবশ্রী বলে, আমার নজরে তো ভালোই ছিল, শান্তশিষ্ট স্বভাবের ছেলে। অন্যদিকে দ্বিতীয় নম্বরে খোঁজ করতে গিয়ে সুনীল এবং ভিনু জ্যাকব নামে একজনের কাছে জানতে পারে সে ইন্টারনেট কোম্পানির মার্কেটিংয়ে কাজ করে। সে বলে, কতজনকে তো কল করেছি, সেখানে এর নম্বর থাকতে পারে। এদিকে মনোজ দেবশ্রীর কাছে জানতে পারে দেবশ্রী যখন ফোর্ট কোচিতে ছিল তখন সিজু সেখানের হোটেল আমিরাতে কাজ করত। এই জন্য এখন তাদের পরবর্তী গন্তব্য ফোর্ট কোচির হোটেল আমিরা। হোটেল আমিরাতে গিয়েও জানা যায় এখানে সিজু নামে কেউই নেই। তবে ম্যানেজার বলে সিজু আগে এখানে কাজ করত। ঠিকানা দিতে না পারলেও সে সিজুর একটি নম্বর দেয়, তবে এটি সেই নম্বর যেটি তারা লজে পেয়েছে। মনোজ জানতে চায় সিজু ওখানে কিভাবে এসেছিল। ম্যানেজার জানায়, আমার পরিচিত একজন আছে আশরাফ, ওই এনে দিয়েছিল। এরপর আশরাফের কাছে জানতে চাইলে আশরাফ জানায়, হোটেল আমিরার আগেও আমি ওকে 2 জায়গায় কাজ দিয়েছিলাম, তবে আমি ওর ঠিকানা জানি না। মনোজ তখন জানতে চায়, তাহলে ওর ঠিকানা কোথায় পাবো? আশরাফ বলে, তা জানি না, তবে এল্লোর থানায় গেলে পেতে পারেন। ওই সময় আমরা এল্লোর একটি উৎসবে গিয়েছিলাম, সেখানে ঝামেলা হয়, পুলিশ ধরে নিয়ে আমাদের ডিটেলস লিখে রেখেছিল। ওখানে সিজুর অ্যাড্রেস পাবেন। এই জন্য মনোজরা এল্লোর থানায় যায়। খবর পেয়ে কুরিয়ানও এসেছে। ফাইলটি একটু পুরাতন, তাই অনেক খোঁজার পর ফাইলটি পাওয়া যায়। এখানে 3 জনের নাম উল্লেখ আছে, সিজু, শাইনু আর আশরাফ। তবে এখানেও সেই একই ফেক অ্যাড্রেস, পারাইল হাউস, নিন্দাগাড়া। শোনা মাত্রই তো কুরিয়ান পুরো আগুন। রেগে গিয়ে এসআইকে বলে, তোমাকে চাকরিকে দিয়েছে, সাধারণ একটি অ্যাড্রেসটা ভেরিফাই করতে পারোনি? এরপর কুরিয়ান বাইরে এসে মনোজকে বলে, আমরা ভেবেছিলাম এই কেস খুবই সাধারণ, অল্পতেই সলভ হয়ে যাবে। হোটেল ও লজে কাজ করা একজন সাধারণ লোক বছরের পর বছর ধরে ফেক অ্যাড্রেসে আমাদের নাকের গোড়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন তো পুলিশকে বোকা বানাচ্ছে। ওকে যতটা সাধারণ মনে করেছিলাম এতটা সাধারণ না। এই কেস এত সহজে সলভ হবে না। সিং চলে যায় পরদিন সকালে। কেসের আজ 5ম দিন। সিটি হোটেলের মালিক থানায় কমপ্লেন করতে এসেছে, কারণ সিজু এক সময় তার হোটেলে চাকরি করত। এই জন্য তার কাছে সিজুর অ্যাড্রেসও আছে। তবে এটি সেই ফেক অ্যাড্রেস না, তার কাছে অন্য অ্যাড্রেস আছে। আর এই অ্যাড্রেসটি হলো থিরুভান্তাপুরামের। তার মানে এটি সিজুর আসল ঠিকানা। অন্যদিকে ওই কেস ফাইলে থাকা 3 জনের মধ্যে শাইনুকে থানায় ডাকা হয়। মনোজ শাইনুর কাছে জানতে চায়, সিজুর সম্পর্কে তুমি কি জানো? শাইনু বলে, স্যার আমরা একসাথে 7 মাস কাজ করছি, তখনই মূলত ঝামেলাটা হয়েছিল। ও একটু অন্য প্রকৃতির ছিল, খুব বেশি কথাবার্তা বলতো না, কিন্তু একদম শান্তশিষ্ট, কোনো ছুট ঝামেলায় জড়াতো না।
সুনীল জানতে চায় এমন কেউ আছে যে ওর সম্পর্কে কিছু জানে। শাইনু বলে আশরাফ ভাই, সেই বলতে পারবে, কারণ সেই তো সিজুকে এনেছিল। তবে 1 মাস আগে সিজুর সাথে আমার একবার দেখা হয়েছিল, তখনও বলেছিল যে বিয়ের প্ল্যান করছে। মনোজ জানতে চায় 1 মাস আগে কোথায় দেখা হয়েছিল। শাইনু জানায় স্যার এরাপালিতে, ওখানে ওর একটি চায়ের দোকান আছে। মনোজ জানতে চায় বিয়ে সম্পর্কে আর কি বলেছে। শাইনু বলে স্যার ও বলেছিল ও একটি মেয়েকে ভালোবাসে, বয়স ওর থেকে বড়, তাকে সে বিয়ে করতে চাচ্ছে। মনোজ বলে ওর নাম কি স্বপ্না ছিল? শাইনু বলে না স্যার, কি যেন একটা খ্রিস্টিয়ান নাম ছিল। এরপর মনোজরা শাইনুকে নিয়ে সে চায়ের দোকানে যায়, যেটি এখন বন্ধ। পাশের দোকানে খোঁজ নিয়ে জানা যায় এই দোকানটি বিগত 1 মাস যাবৎ বন্ধ পড়ে আছে, তবে এটি ভাড়ায় নেয়া। দোকান মালিকের সাথে দেখা করলে দোকান মালিক জানায় এটা আমি স্টার সিজুকে দিয়েছিলাম। আমি যখন ফোর্ট কোচিতে ছিলাম ও স্টার হোটেলে কাজ করত, সেখান থেকে ওকে চিনি আমি। আইডি প্রুফের কথা জানতে চাইলে সে জানায় অনেক দিনের পরিচিত তো, তাই আর চাইনি। তবে আমি যতদূর জানি ও এর্নাকুলামের একটি হোটেলে চাকরি নিয়েছিল, সেখানে গেলে কিছু জানতে পারবেন। এরপরের গন্তব্য এর্নাকুলাম। সিজু এর্নাকুলামের যেই হোটেলে চাকরি করত সেখানে গিয়ে জানা যায় ওই হোটেলটি 2 বছর আগে বন্ধ হয়ে গেছে। তবে হোটেলের মালিক জানায় সিজুকে ওর ভাই এখানে এনে দিয়েছিল। 6-7 বছর এখানে চাকরি করেছে, হোটেল বন্ধ হয়ে যাওয়ায় চলে গিয়েছে। প্রদীপ জানতে চায় কোনো অ্যাড্রেস বা ফোন নম্বর কি আছে ওর। লোকটি বলে নম্বর তো নেই, তবে আমি যতদূর জানি ওর বাড়ি থিরুভানান্তাপুরাম। হোটেল বন্ধ হয়ে গেলে সব মালামাল আমরা স্টোরে রেখে দিয়েছি, তবে খুঁজলে সেখানে কোনো তথ্য পাওয়া যেতে পারে। এদিকে মনোজের এসিবি অফিসে মিটিং আছে, তাই মনোজ প্রদীপদেরকে খুঁজতে রেখে চলে যায়। এরপর মনোজ যাওয়া মাত্রই প্রদীপরা 3 জন মিলে হোটেলের পুরাতন রেজিস্টার এবং ফাইলগুলো দেখতে শুরু করে। অনেক খোঁজার পর সেখানে তারা সিজুর থিরুভানান্তাপুরামের অ্যাড্রেসটি পায়, যেটি কিনা সিটি হোটেল মালিক থানায় দিয়ে এসেছিল। প্রদীপ দ্রুত মনোজকে জানালে মনোজ কুরিয়ানকেও জানিয়ে দেয় যে স্যার ও যে সব জায়গায় ফ্রড করেছে, সব জায়গায় ফেক অ্যাড্রেস ব্যবহার করছে, কিন্তু এটাই প্রথম হোটেল যেখানে প্রথম কাজ শুরু করেছিল। এখানে ওর আসল অ্যাড্রেসটি পাওয়া গেছে। সব শুনে কুরিয়ান বলে ও তাহলে সেখানে আছে, তুমি এক কাজ করো, টিম নিয়ে চলে যাও, আমি ওখানে এসআইকে বলে দিচ্ছি। অন্যদিকে থিরুভানান্তাপুরামে আমাদের একজনকে দেখানো হয় বাজার থেকে মুরগি কিনে জঙ্গলের মধ্যে একটি বাড়িতে যাচ্ছে। মনোজরাও রওনা হয়ে গেছে। থিরুভানান্তাপুরাম পৌঁছাতে পৌঁছাতে তাদের রাত হয়ে যায়। সেখানে পৌঁছানোর পর সেখানে লোকাল থানার পুলিশও তাদের সাথে জয়েন করে। এরপর মনোজরা সেই জঙ্গলের মধ্যে যায়। মনোজরা দূরে দাঁড়িয়ে থেকে প্রথমে ভিনুকে পাঠায়। ভিনু তখন চুপি চুপি ঘরের কাছে গিয়ে উকি দিয়ে দেখতে পায় ভিতরে 2 জন খাবার খাচ্ছে। তবে শব্দ পেয়ে তারা বাইরের লাইটগুলো চালিয়ে দেয়, আর সাথে সাথেই ভিনু দৌড়ে এসে জানায় স্যার ভিতরে 2 জন খাবার খাচ্ছে, একজন বয়স্ক, মনে হয় সে সিজুর ভাই, আর অন্যজন সিজু হবে। এরপর পুরো টিম একসাথে যায়। সবাই যার যার পজিশন নিয়ে দরজায় নক করতেই এক ব্যক্তি দরজা খুলে বেরিয়ে আসে। মনোজ জানতে চায় এটা কি সিজুর বাড়ি? লোকটি জানায় হ্যাঁ, ও তো আমার ছোট ভাই। ভিতরে ছেলেটির কথা জানতে চাইলে সে জানায় এ আমার শালা। কিন্তু কি হয়েছে স্যার? মনোজ তখন তাকে পাশে নিয়ে জানতে চায় সিজু শেষ কবে এসেছিল। লোকটি বলে 10 বছর হলো, শেষ 5 বছর আগে বাবা মারা যাওয়ার সময় এসেছিল, ঘরেও ঢোকেনি। মনোজ জানতে চায় বাড়ি কেন ছেড়েছিল। লোকটি বলে স্যার ও ছোটবেলা থেকেই সমস্যা করে বেড়াতো, বড় হওয়ার সাথে সাথে আশেপাশ থেকে মেয়েদের বিষয়ে কমপ্লেন আসতে শুরু করে। প্রথম বাবা মারধর করত, তাতে কোনো পরিবর্তন না আসায় বাবা ওকে একদিন বাড়ি থেকে বের করে দিয়েছিল। তখন আমি ওকে এর্নাকুলামের একটি হোটেলে নিয়ে চাকরি দিই, কিন্তু তাতেও শোধরায়নি। একবার বাবার কাছে কল করেছিল, কিন্তু বাবা রাগ করে বলেছিল কেউ যেন কোনোদিন তোমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আমার বাড়িতে না আসে। ও অবশ্যই এই বিষয়টি মেনে চলতো। আপনারা এরপর প্রথম এসেছেন। মনোজ জানতে চায় ওর কোনো ফটো আছে তোমার কাছে? সিজুর ভাই বলে থাকলেও ছোটবেলার, তবে ও যদি কোনো অপরাধ করে থাকে, এমনকি খুনও করে থাকে, ওকে এদিক ওদিক খুঁজে পাবেন না, ওকে ওখানে আশেপাশে পেয়ে যাবেন, ও কোথাও পালাবে না। সিজুর ভাইয়ের কথাটি মাথায় রেখে সেখান থেকে ফিরেই মনোজ সিজুর অরিজিনাল অ্যাড্রেসটি সব থানায় পাঠিয়ে দেয় যে এই ঠিকানার কোনো কমপ্লেন হয়েছে কিনা। আর তখন এর্নাকুলাম থানা থেকে খবর আসে এখানে এই ঠিকানায় একটি কমপ্লেন রেজিস্টার হচ্ছে, মানে যেটি কিনা সিটি হোটেলের মালিক করেছিল। মনোজরা সাথে সাথে সিটি হোটেলের মালিকের সাথে দেখা করে এবং সিজুর বিষয় জানতে চাইলে সে বলে সিসিলি নামে 40 বছরের এক মহিলার সাথে সিজুর অবৈধ সম্পর্ক ছিল। একদিন আমি কিচেনে ওদেরকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেছিলাম। মূলত ওখান থেকে আমার সাথে ঝামেলা, আমাকে চ্যালেঞ্জ করতে পাশে খাবারের দোকান খুলেছিল। মাঝে মাঝে এসে আমাকে ধমকি ধামকি দিত, কিন্তু ওর ব্যবসা বেশি দিন টিকেনি। তখন থেকে ফোনে থ্রেট দিয়ে আসছে। মনোজ সিসিলের বিষয়ে জানতে চাইলে সে সিসিলের বিষয়ে স্পেসিফিক কোনো তথ্য দিতে পারছিল না। মনোজের তখন সেই শাইনুর কথা মনে পড়ে, তাই শাইনুকে কল করে জানতে চায় ও কি সিসিলির নাম বলেছিল। শাইনিয়া বলে হ্যাঁ স্যার, ও সিসিলির নামই বলেছিল। তার মানে এটাই স্পষ্ট সিজু সিসিলিয়াকে ভালোবাসে, আর সিসিলির কাছে গেলেই সিজুর সম্পর্কে তথ্য পাওয়া যাবে। এরপর মনোজ গভীরভাবে চিন্তা করতে থাকে যে সিসিলির তথ্য কোথায় পাওয়া যেতে পারে। তখন মনোজের ওই রাতের কথা মনে পড়ে যে রাতে চেইন চুরির মামলায় বাসের সবাইকে থানায় আনা হয়েছিল, কারণ ওই রাতে সিজু সেখানে ছিল। তার মানে সিসিলিও তো তার সাথে থাকতে পারে। এই জন্য মনোজ থানায় কল করে চেক করতে বলে ওই বাসের যাত্রীদের লিস্টে সিসিলির নাম কেউ আছে কিনা।
একজন লেডি কনস্টেবল চেক করে জানায়, স্যার সিসিলি নামে একজন আছে। এরপর ওই অ্যাড্রেস নিয়ে মনোজরা সেই অ্যাড্রেসে যায়, যার নাম সিসিলি জ্যাকব, ঠিকানা ফোর্ট কোচি। অ্যাড্রেসে গিয়ে সুনীলা জানায়, স্যার এখানে তো আমরা আগেও এসেছিলাম। ওই যে সিজুর নম্বরে যে বারবার কল করতো তার একটি নম্বর এখানেরই, ওই লোকের নাম জ্যাকব, ঘরে তার ওয়াইফও আছে। মনোজ বলে, তাহলে সেই সিসিলি জ্যাকবের ফোন থেকে সিজুর সাথে কন্ট্যাক্ট করতো। অবশ্য জ্যাকবের কাছেও জানা যায় তার ওয়াইফের নাম সিসিলি। প্রদীপরা তখন জ্যাকবকে নিচে নিয়ে যায়, আর মনোজ সিসিলিকে বলে, দেখো সিসিলি, তুমি যদি সব সত্যিটা বলে দাও আমরা জ্যাকবকে কিছুই বলবো না। এরপরই সিসিলি সিজুর সাথে অ্যাফেয়ারের কথা স্বীকার করে নেয়। সিসিলি জানায়, সিজুর সাথে তার 4 দিন আগে ওই বাসে শেষ দেখা হয়েছিল। মনোজ জানতে চায়, তোমরা তো বিয়ে করতে চেয়েছিলে, তার কি হলো? সিসিলি বলে, এই মাসের শেষে আমাদের পালানোর কথা ছিল। ওই দিনও বলল ওর দোকান চলছে না, তাই আমাকে একটু অপেক্ষা করতে বলেছিল। ও বলেছিল ও আঙ্গামালাই ক্যান্টিনে মাসিক বেতনে একটি চাকরি পেয়েছে, সেট হয়ে আমাকে নিয়ে যাবে। ক্যান্টিনের কথা বললেও আঙ্গামালার কোন ক্যান্টিনে চাকরি নিয়েছিল সিসিলি তা বলতে পারছে না। এজন্য সেখান থেকে ফিরে এসে বিষয়টি কুরিয়ানকে জানালে কুরিয়ান বলে, ও যে আঙ্গামালা ক্যান্টিনে কাজ করে তার গ্যারান্টি কি, কারণ এমন অনেক মেয়ের সাথে ওর মেলামেশা আছে, এই মেয়েকেও তো মিথ্যা বলতে পারে। তবে মনোজ বলে ও সিসিলিকে মিথ্যা বলবে না, কারণ সিসিলির জন্যই ও সিটি হোটেলের মালিকের সাথে ঝামেলা করেছে, আর খুন করার পরও ও সিসিলির সাথে দেখা করতে এসেছে, তার মানে সিসিলি ওর জন্য ইম্পর্টেন্টই হবে। এদিকে 6 দিন যাবৎ তারা সিজুর পিছু ছুটে বেড়াচ্ছে, তাই এই ক্লুটি তারা হারাতে চায় না। কুরিয়ান তখন একটি টিম রেডি করে আঙ্গামালায়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আঙ্গামালা এসে তারা ছোট বড় প্রতিটি লজ এবং ক্যান্টিনে সিজুর খোঁজ করতে শুরু করে, কিন্তু সারাদিন খুঁজেও কোথাও কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। এক সময় তারা ধরেই নিয়েছিল হয়তো সিসিলি তাদেরকে বোকা বানিয়েছে। তবে সুনীল কল করে জানায়, আঙ্গামালায়ের উড়িপি লজে ও 1 মাস যাবৎ অবস্থান করছে। শোনা মাত্রই সবাই উড়িপি লজে চলে যায়। এখানে রেজিস্টারেও সেই ফেক অ্যাড্রেসটি লেখা আছে। লজের ম্যানেজারের কাছে জানতে চাইলে সে জানায় ও এখানে মান্থলি রেন্টে থাকে, সকালে বের হয় আবার রাতে ফিরে আসে, তবে মাঝে মাঝে 2 দিন বা 1 দিনের জন্য চলে যায় কোথায় যেন। প্রদীপ জানতে চায় যে আইডি প্রুফ ছাড়া এভাবে কাউকে কিভাবে থাকতে দাও। সে বলে, স্যার ও 1 মাসের অ্যাডভান্স দিয়ে রেখেছে, আবার সেফটির জন্য ও যেখানে কাজ করে আমি সেখানে নম্বর নিয়ে রেখেছি। এরপর রেজিস্টার থেকে নম্বর নিয়ে কল করে দেখা যায় এটি খোদ পুলিশ ক্যান্টিনেরই নম্বর, তার মানে সিজু পুলিশ ক্যান্টিনে কাজ করে। সাথে সাথে পুরো টিম পুলিশ ক্যান্টিনে চলে যায়। ভিতরে ঢুকে এক একজন এক এক জায়গায় অবস্থান নিয়ে বসে পড়ে। এরপরই তারা সিজুকে দেখতে পায়, যাকে তারা 6 দিন যাবৎ খুঁজে বেড়াচ্ছে। আর এই সেই সিজু। সাথে সাথে সিজুকে ধরে সেই লজে নিয়ে আসা হয় যেখানে সিজু স্বপ্নাকে নিয়ে এসেছিল। সিজুকে ওই রুমে নিয়ে যাওয়া হয়, আর এখানে জানা যায় মূল রহস্য। সিন চলে যায় 6 দিন পূর্বে, সেই ঘটনার দিনে। সিজু স্বপ্নাকে নিয়ে আসার পর স্বপ্না সিজুর কাছে বিয়ার খেতে চায়। এজন্য সিজু নিচে গিয়ে স্বপ্নার জন্য বিয়ার নিয়ে আসে। স্বপ্না বিয়ার শেষ করে বলে, বিয়ার খাওয়ার পর আমার ক্ষুধা লাগে, আমার জন্য 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসো। সিজু এবার একটু বিরক্তি হচ্ছিল, তারপরও নিচে গিয়ে বিরিয়ানি এনে স্বপ্নাকে বিরিয়ানি খাওয়ায়। এরপর আবার স্বপ্না আবদার করছিল সিগারেট খেতে লাইটার নিয়ে আসো, কিন্তু এবার সিজু বলে, আমি আর কিছু আনতে পারবো না, আমার ডিউটিতে যেতে হবে। স্বপ্না তখন হেসে জানতে চায়, বিয়ে করেছিস? সিজু বলে, না, করতে যাচ্ছি। স্বপ্না আবার জানতে চায়, নাম কি ওর, বয়স কেমন, আমার মতো? সিজু বলে, ওর নাম সিসিলি, তোমার থেকে বয়সে বড় হবে। শুনি স্বপ্না বলে, তার মানে বিবাহিতা, তাহলে তো স্বামী সন্তানও আছে। স্বপ্না বলতে বলতে উচ্চস্বরে হাসছিল। সিজু আশ্চর্য হয়ে জানতে চায়, এত হাসছিস কেন? স্বপ্না বলে, আমি ভাবছি ওর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায়। স্বপ্নার এই কথাটি সিজুর একদমই পছন্দ হচ্ছিল না। তারপর স্বপ্না হেসেই যাচ্ছিল। রাগে তখন সিজুর মাথার মধ্যে রক্ত টকবক করছে। সিজু হুট করে স্বপ্নার শাড়িটি স্বপ্নার গলায় পেঁচিয়ে ধরে, এরপর স্বপ্নাকে শ্বাসরোধ করে হত্যা করে। কিন্তু পুরো বিষয়টি হয়েছিল রাগের বশে। ঘটনাটি ঘটে যাওয়ার পর সিজু একদমই ঘাবড়ে যায়। সিজু বুঝতেই পারছিল না স্বপ্না মারা গেছে, তাই সিজু স্বপ্নাকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে যায় এবং পানির ট্যাপ ছাড়তে গিয়ে ট্যাপটি ভেঙে ফেলে। সিজু তখনও ভাবছিল স্বপ্না হয়তোবা বেহুশ, তাই স্বপ্নাকে এই অবস্থায় রেখেই সিজু পালিয়ে গিয়েছিল। মূলত সেক্স ওয়ার্কার হয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে এত বড় কথা বলায় সিজু ব্যাপারটি মেনে নিতে পারেনি, এই জন্য রেগে গিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। এই ছিল মূলত সিজু স্বপ্নাকে খুন করার রহস্য। স্বপ্নাকে খুনের দায়ে সিজুকে কারাগারে পাঠানো হয়। মাত্র 6 দিনের মধ্যে খুনের রহস্য উদ্ঘাটন করে খুনিকে ধরতে পারায় ভালো কাজের কৃতিত্ব স্বরূপ ওই 6 পুলিশ সদস্যকে সম্মানিত করা হয়। মূলত সিরিজটি এখানেই শেষ হয়। তবে আমি জানি এরপরও আপনাদের কিছু ডাউট থেকে যাবে, তাই শেষ করার আগে ডাউটগুলো ক্লিয়ার করে দেই। প্রথমত প্রশ্ন থেকে যায়, সিজু কেন ওই ফেক অ্যাড্রেসটি ব্যবহার করেছিল? তার উত্তর হলো, ওই যে সিজুর ভাই বলেছিল তার বাবা মারা যাওয়ার আগে তাকে বলে গিয়েছিল কেউ যেন কোনোদিন কোনো অভিযোগ নিয়ে তাদের বাড়িতে না যায়। এই জন্যই সে এমন একটি অ্যাড্রেস ব্যবহার করেছে যার কোনো অস্তিত্বই নেই। আরেকটি ডাউট থাকে, ওই যে পার্টির সিজু ছিল তার কি হলো? মূলত পার্টিতে কাজ করা সিজু লতিকাকে অত্যাচার করেছিল, এটা সঠিক, আর সেজন্যই লতিকার কমপ্লেন নেয়ার পরই তাকে জেলে পাঠানো হয়েছিল। শেষ ডাউট আসতে পারে, সিজু কোনো এত জায়গায় চাকরি পরিবর্তন করেছে।
তার উত্তরে আমি বলবো, এটা বকাটে স্বভাবের ছেলেদের জন্য খুবই স্বাভাবিক। তারা এক জায়গায় বেশি দিন টিকতে পারে না। সিরিজটিকে আমি যতটা সম্ভব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারাও পুরোটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সিরিজটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুল করবেন না। দেখা হবে এমন রহস্যজনক মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।